প্রিয় দর্শক, আজকে চিন্তা সূত্রের লাইভ আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবর মতো আপনাদের সাথে পুরো সময় জুড়ে থাকছি আমি শামসারিফিন। আপনারা ইতিমধ্যে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু শিরোনামটি স্ক্রিনে দেখতে পেয়েছেন এবং আমরা এখানে বলার চেষ্টা করেছি যে তরুণ কবিদের ছন্দ বিদ্বেষ এবং অকবিতার যে অরাজকতা সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা জানেন যে প্রত্যেকটা বিষয়ের কিন্তু একটা শৃঙ্খলা রয়েছে, শিল্পের শৃঙ্খলা রয়েছে, তেমনি সেই শৃঙ্খলা রক্ষা করার জন্য যে ছন্দের যে অবতারণা করা হয়েছে সেটা আমরা দেখি। এর ফলে শিল্পের মাঝে এক ধরনের নিজস্ব শৃঙ্খলা, জ্যামিতিক কাঠামো এবং ব্যাকরণ সৃষ্টি হয়, যার মাধ্যমে ভাষাকে একটা কাঠামোর মাধ্যমে একটা অনুভূতির একটা কাঠামো বা একটা প্রকরণের আঙ্গিকে প্রকাশ করা হয়ে থাকে। সুর সাধনার যেমন একটা কাঠামো রয়েছে, যেমন সা রে গা মা পা ধা নি সা, যা অনস্বীকার্য। চিত্রশিল্পের ক্ষেত্রে যেমন রেখা, আলো ছায়া এবং জ্যামিতিক পরিমিতি বোধ আবশ্যক। কাঠমিস্ত্রি যেমন সাধারণ টেবিল চেয়ার বানাতে নিখুঁত মাপ ঝোঁকের প্রয়োজন হয়, ঠিক তেমনি কবিতার মূল ভিত্তি হচ্ছে ছন্দ। ছন্দহীন রচনা আর যাই হোক কবিতা হতে পারে না। এবার আমরা অক্ষরভিত্তি নিয়ে আলোচনা করব। বাংলা কবিতায় নিরূপিত ছন্দের মধ্যে অক্ষরভিত্ত হলো সবচেয়ে অভিজাত ছন্দ এবং গুরু, অনেকে বলেন এটা হচ্ছে গুরু ভঙ্গির ছন্দ। এই ছন্দের প্রধান গুণ হলো এখানে অক্ষরগুলি উচ্চারণ করার সময় কানে এক ধরনের সুর তরঙ্গ প্রবাহিত হয়। এই ছন্দকে কারণ অনেকে প্রাণ প্রধান ছন্দ বলে এবং অনেকে বলে যে ছন্দের শব্দের মধ্যবর্তী যুগ্ম ধ্বনি সাধারণত এক মাত্রা হিসেবে বিবেচিত হয় এবং শব্দের শুরুতে থাকলেও এই ধরনের যুগ্ম ধ্বনি অথবা বদ্ধাক্ষর এক মাত্রা হিসেবে বিবেচনা করা হয়। আর যদি শব্দের শেষে এই ধরনের বদ্ধাক্ষর দুই থাকে তাহলে তা দুই মাত্রা হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ বদ্ধাক্ষর যদি শব্দের শুরু এবং মাঝে থাকে তাহলে তাদের এক মাত্রা মনে করা হবে এবং যদি শব্দের শেষে থাকে তাহলে তাকে দুই মাত্রা হিসেবে বিবেচনা করা হবে। আবার মুক্ত বর্ণ সহযোগে গঠিত বদ্ধাক্ষর সর্বা অবস্থায়, মুক্ত বর্ণ গঠিত বদ্ধাক্ষর সর্বাবস্থায়, মানে যুক্তাক্ষর না বলে যদি মুক্তাক্ষর গঠিত এবং দুই মাত্রা একক করা হয় তাহলে তাকে দুই মাত্রা হিসেবে বিবেচনা হবে। যেমন উদাহরণ হিসেবে দেখা যাবে, আমরা মনে রাখার জন্য বলি যে যুগ্ম স্বরধ্বনি এখানে দুই মাত্রা হবে, যুগ্ম ব্যঞ্জন ধ্বনি এক মাত্রা হবে, মুক্তাক্ষর এখানে সব সময় এক মাত্রা হবে, এখানে দুই মাত্রা হবে এবং চরণ ভুক্ত পর্ব বিন্যাসে যদি আমরা ধরতে যাই তাহলে দেখবে যে এখানে কখনো 8-6-4 অর্থাৎ 8-6 এই বিন্যাসে হবে অথবা 8-6-4 বিন্যাসে হবে অথবা 8-8-6 বিন্যাসেও হবে। অর্থাৎ পর্বগুলো কখনো প্রথম পর্ব এমন হতে পারে 8 মাত্রা এবং অপূর্ণ পর্ব 6 মাত্রা, অথবা এমন হতে পারে প্রথম পর্ব 8 মাত্রা, দ্বিতীয় পর্ব 6 মাত্রা, পরবর্তী অপূর্ণ পর্ব 4 মাত্রা, অথবা এমনও হতে পারে যে প্রথম পর্ব 8, পরবর্তী পর্ব 8 এবং অপূর্ণ পর্ব 6। এর উদাহরণ যদি আমরা দিতে চাই তাহলে দেখবো এরকম যে হুমায়ুন কবির একটা সনেট থেকে পড়ছি, যেমন বারি বজ্র 4 মাত্রা, অগ্নি গর্ভ 8 মাত্রা, ঘন কৃষ্ণে মেঘে 6। তাহলে প্রথম পর্ব দুটি পর্ব হবে। এখানে এই পর্ব বিন্যাসের ক্ষেত্রে দেখা যায় যে 8-6 হয়েছে। আবার 3টি পর্ব হবে, যেমন একবার মনে হয়, একবার মনে হয়। এই যে হয় যেহেতু একক বদ্ধাক্ষর তাই সবসময় হচ্ছে দুই মাত্রা হবে, তাহলে একবার মনে হয় এখানে 8 মাত্রা, আর দূরে বহু দূরে এখানেও হচ্ছে 6 মাত্রা, সাল তাল অর্থাৎ 8-6-4। সনেট অজিত দত্ত। তো এই যে বিষয়, এই বিষয়গুলো আমাদের আসলে খেয়াল রাখতে হবে। আবার যদি আমরা আরেকটু ধরে বলার চেষ্টা করি বিনয় মজুমদারের ঈশ্বরী আমার ঈশ্বরীকে নিয়ে কবিতাটা, যেমন কাগজ কাগজ কাগজ
বদ্ধাক্ষর শব্দ শেষে এসেছে কাগজ, কলম, কলম 3 3 6 নিয়ে, কাগজ কলম নিয়ে 8 মাত্রা, চুপচাপ, চুপচাপ 3, চুপচাপ, চুপ চুপচাপ। তাহলে আমরা যেটা বলেছিলাম যে মুক্তাক্ষর যোগে যেই যেটাকে বলে যে মুক্ত বর্ণ সহযোগে যেটা গঠিত বদ্ধাক্ষর সেটা যখন হবে সেটা সর্বপ্রথম 2 মাত্রা হবে। তো এখানে মুক্তাক্ষর চুপচাপ, চুপচাপ মুক্তাক্ষর গঠিত যোগে বদ্ধাক্ষর গঠিত হয়েছে, তাহলে চুপচাপ 4, বসে থাকা 4, 8। তাহলে কাগজ কলম নিয়ে চুপচাপ বসে থাকা 8, 4 4 8, প্রয়োজন 4, 8 2 6, তাহলে 8 8 6 হলো। তাহলে আমরা দেখতে পেলাম যে প্রত্যেকটা ছন্দের কর্মবিন্যাস কিভাবে হবে। যেমন স্বরবৃত্তে আমরা যেটা দেখলাম যে 4টি পর্ব হবে, 3টি পূর্ণ পর্ব, 1টি অপূর্ণ পর্ব, এবং প্রতি পর্বে হচ্ছে 4টি মাত্রা থাকবে। অক্ষরবৃত্তে আমরা দেখলাম যে 6 5 4 6 5 7 5 4 আমরা দেখলাম মাত্রাবৃত্তে। তো সেখানে পূর্ণ পর্বগুলো হতে পারে এরকম যে 6 মাত্রার পূর্ণ পর্ব, এবং হচ্ছে 5 মাত্রার পূর্ণ পর্ব, 4 মাত্রার পূর্ণ পর্ব, এবং অপূর্ণ পর্ব হচ্ছে 2 3 1 হতে পারে। এবং এমনও হতে পারে মাত্রাবৃত্তে যেটা আমরা দেখলাম 8 মাত্রার পূর্ণ পর্ব এবং 5 মাত্রা হচ্ছে অপূর্ণ পর্ব, যেটা রবীন্দ্রনাথ আমাদের দেখিয়েছে। আর অক্ষরবৃত্তে যেটা আমরা আলোচনা করছিলাম যে এখানে হচ্ছে পূর্ণ পর্বগুলো হচ্ছে এরকম হতে পারে যে 8 6 4 বিন্যাসে, অথবা 8 6 বিন্যাসে, অথবা 8 8 6 বিন্যাসে। তো এই আলোচনা করতে গিয়ে আমরা যেটা দেখি যে প্রতিটি ছন্দের চাল লয় আলাদা, এবং এই গাণিতিক নিয়মের যে সার্থকতা সেটা হচ্ছে আপনার যখন যে ছন্দের প্রয়োজন হবে, আপনি যদি মনে করেন যে খুবই ধারালো গতিতে প্রবাহমান অবস্থায় আপনি আপনার মনে অভিব্যক্তি প্রকাশ করতে চান, তাহলে আপনি স্বরবৃত্তে যাবেন। যদি আপনি বলেন যে গুরুগম্ভীর ভাষায় বলতে চান, তাহলে আপনি অক্ষরবৃত্তে যাবেন। কিন্তু এখন যদি প্রশ্ন করা হয় যে বর্তমানে যে তরুণ কবিরা যে ছন্দে কবিতা লিখছেন, এই ছন্দের সংজ্ঞাটা কি, আসলে এর ব্যাখ্যা কি, এর পর্ব কত, এর চরণ কত, এর মাত্রা গড়ার কোন সুনির্দিষ্ট নিয়ম আছে কিনা, তখন আপনি যেটা দেখবেন যে আমাদের এই তরুণ কবিদের অধিকাংশই এ ব্যাপারে কোনো উত্তর আপনাকে দিতে পারবে না। এবং বর্তমান সময়ে বিশাল সংখ্যক তরুণদের এইভাবে ছন্দ না শেখার প্রবণতা বা ছন্দের প্রতি অনীহাটা একটা রোগ আকারে ধারণ করেছে। এর মূল কারণ হলো কি, যে অলসতা এবং রাতারাতি কবি তকমা আদায় করা এবং সস্তা হচ্ছে স্বীকৃতি পাওয়া, এবং কবিতা লেখা যে কঠিন সাধনা এবং পড়াশোনার বিষয়, সেই নিয়ম বা ছন্দগুলোকে মেনে আত্মস্থ করে কবিতার প্রস্তাবিত করতে হবে, কবিতায় রিফ্লেকশন হতে হবে, সেই বিষয়টা তারা আসলে কোনোভাবেই বুঝতে চায় না বা মানতে চায় না। এই নিয়ম অনুধাবন করে যে কবিতা লেখা সম্ভব নয়, এই অস্বীকার করার প্রবণতা বর্তমানে একটা মহামারী আকারে ধারণ করেছে। এবং দেখা যায় যে সাহিত্যের পাতায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো রসোত্তীর্ণ কবিতা দাঁড়ানোর আগে তাকে দাঁড়াতে দেওয়া হচ্ছে ছন্দ না যাওয়ার কারণে। এটা প্রাণহীন এবং অর্থহীন পদের সমষ্টি একের পর এক সৃজন করা হচ্ছে, যাকে আমরা এক কথা বলতে পারি জড় ভড়। একটি মৃতদেহ যেমন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থাকা সত্ত্বেও প্রাণের অভাবে জড় পদার্থে পরিণত হয়, ঠিক তেমনি ছন্দের অভাবে ঘনীভূত সুষমা ছাড়া, শ্রুতি মধুরতা ছাড়া এবং তাল লয় এর যে বিরতি, কোথায় থামতে হবে, কোথায় বিরাম চিহ্ন ব্যবহার করতে হবে, সেই জ্ঞান না থাকার কারণে দেখা যাচ্ছে যে পাঠকরা হচ্ছে এই কবিতা পাঠ করে কোনো প্রকারই আনন্দ পাচ্ছে না। এবং আপনি দেখবেন প্রতি বছর বই মেলায় কবিতার বইয়ের সংখ্যা গল্প, উপন্যাস বা গদ্যের বইয়ের তুলনায় ব্যাপক হারে লেখা হচ্ছে, এবং এত কবি বাংলাদেশকে উৎপাদন করতে পারে, বাংলাদেশে উৎপাদন হতে পারে, উৎপাদিত হতে পারে, সেটা আসলে আগে কখনোই কল্পনা করা যেত না। এই সমস্যাগুলোর কারণে যে সমস্যাটা হচ্ছে, তার জন্য আমি একটু স্পেসিফিক বা নির্দিষ্ট করে বলতে চাই, সেটা হচ্ছে সময় এবং অর্থ এবং মেধারী বিনাশ হচ্ছে না, সমাজ এবং সংস্কৃতির তিনটে জায়গা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। প্রথমত হচ্ছে সময়ের অপচয়ের কারণে সাধনার অভাব, এবং সময়ের অপচয় হচ্ছে এবং সাধনার অভাব তো দেখা যাচ্ছে, এবং অন্তঃসার শূন্য নেকি বিখ্যাত হওয়ার প্রবণতা। দ্বিতীয়ত হচ্ছে অর্থের অপচয় হচ্ছে, একদিকে অর্থহীন বই প্রকাশ করা আর অন্যদিকে হচ্ছে টাকা অপচয় করা।
এবং হচ্ছে এই টাকাটা দান সত্ত্বে করে দিলে মনে হয় তাদের উপকার হতো। তৃতীয়ত হচ্ছে মেধার অপচয় এবং ভুল পথে চলিত হওয়া। একজন তরুণের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তার সময়। এই সময়টাকে দেখেন আপনি, এটা সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যে ছন্দের ব্যাকরণগত এবং কলাকৌশলগত জ্ঞান অর্জনে ব্যয় না করে সে আত্মপ্রকাশকে, নিজেকে ব্র্যান্ডিংকে, নিজের কবিতা দেয়ালে লিখে সেটাকে স্লোগানে পরিণত করতে মরিয়া হয়ে যাচ্ছে এবং দেয়ালের চিকার নিজের কবিতা দিয়ে নিজেই লিখছে, আবার নিজেই বিখ্যাত হওয়ার আশা করছে। এই অলিক ঘুরের পেছনে যদি না ছুটে আদতে ছন্দ করা শেখার যদি আমাদের আসল লক্ষ্য বা উদ্দেশ্য বা কবিতায় মানবপূর্ণ শিল্প রচনা করার লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতো, তাহলে আমাদের কাগজের দাম কিছুটা হচ্ছে সাধ্যের নাগালে থাকতো এবং মুদ্রণ খরচ কমতো এবং প্রকাশনার পেছনে আমাদের যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে সেই অর্থটা কিছুটা হলেও কম ব্যয় হতো। আর একটা পরিশেষে একটা কথা বলবো যে আসলে এই অরাজকতা আসলে বন্ধ হওয়া উচিত। কারণ এই অরাজকতা যদি বন্ধ না হয় তাহলে সাহিত্যের আইনে কবি হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার জন্য প্রত্যেক অকবি তার হাতের নাগালের মধ্যে যা কিছু আছে সেটা সে ব্যয় করে অল্প সময়ের মাঝে বিখ্যাত হওয়ার প্রচেষ্টা করবে। কেউ অর্থ ব্যয় করবে, কেউ ব্র্যান্ডিং কলাকৌশল ব্যবহার করবে, কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে, কেউ সমসাময়িক বিষয় উস্কানি দেওয়া কবিতা বা উত্তেজক কবিতা বা শিল্প সাহিত্য রচনা করে বিখ্যাত হতে চাইবে। আমাদের প্রকাশনা সংস্থাগুলোর প্রবীণ সাহিত্যিক এবং পাঠক সমাজকে এই বিষয়ে সব আসলে সচেতন হতে হবে যে ছন্দহীন, ব্যাকরণহীন আবর্জনাকে কবিতা বলা এবং যে এইসব কবিতা লিখছে তাকে কবি হিসেবে সম্বোধন করে ডাকা, কবি এবং কবিতার যে অপমান হওয়ার যে বিষয় সেগুলো আমাদের আসলে খেয়াল রাখতে হবে। আর তরুণদের স্পষ্ট ভাষা বুঝাতে হবে যে আসলে কবিতা কোনো খামখেয়ালির জায়গা না, এটা শিল্পের জায়গা, কঠোর সাধনার জায়গা। এখানে যদি আপনি বিখ্যাত হতে চান তাহলে আপনাকে অরাজকতা বন্ধ করতে হবে। ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় সেই কালগত এবং ধ্বনিগত সুষমার মন্ত্রে দীক্ষিত হতে বলেছেন তরুণদের। আর এটা এই দীক্ষা যদি আমরা অর্জন করতে পারি তরুণ হিসেবে, তাহলে আমরা আসলে বাংলা সাহিত্যের যে জড়ভরত রচনা বা প্রাণহীন স্পন্দিত কবিতাকে স্পন্দন হিসেবে উপস্থাপন করার যে প্রবণতা সেটা আসলে বন্ধ হবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার সাথে এতক্ষণ যারা ছিলেন, ধৈর্য ধরে আমাকে যারা শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আমাদের এই লাইভ চলাকালীন সময় কমেন্টস করতে পারেন অথবা প্রশ্ন রাখতে পারেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ পর্যন্ত আমার সাথে যারা ছিলেন তারা আসলে দর্শক তথা আমার চলার অনুপ্রেরণা। আপনাদের এই আয়োজনটি ভালো লাগলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আগামী সপ্তাহে হয়তো এই ধরনের অন্য কোনো বিষয় নিয়ে আবার আলোচনায় আসবো এবং আপনাদের সম্মুখীন হব। আপনারাও আমাদের সাথে অংশগ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই বিদায়।